আচ্ছা, রকিবুল মনে হয় ঘুমায় গেছে। আজকের পড়া আমরা মোটামুটিভাবে শুরু করতে পারি এখন। এই প্রশ্নটা আমি তোমাদের তুলতে বলছিলাম এবং তোমরা তুলছিলা, যতটুকু মনে পড়ে আমার। এই প্রশ্নটা তোমরা তুলছিলা। জি ভাই, চেয়েছিলাম। এই প্রশ্নটা হচ্ছে আমরা এখন সলভ করব। তাহলে এই প্রশ্নের প্রথম ক নাম্বারটা তো সহজ। ক নাম্বারটা আমি যদি আরেকবার এক্সপ্লেন করে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে তোমাদের। ওইদিন আমি খুব তাড়াহুড়া করে বলে দিছিলাম। তো এখানে একটা বস্তু ছিল, সেটা হচ্ছে এ বস্তুটা। তারপরে বারবার দেখতে যাইতে হবে এখন। 20 কেজি, 80, 25, 60। তাহলে এই বস্তুটা এই দিক বরাবর চলতেছিল। এখানে ছিল বি বস্তুটা। তো বি বস্তুটা কোনো দিকে তীর চিহ্ন দেওয়া নাই, তার মানে সে হচ্ছে স্থির অবস্থায় আছে। তাহলে এই বস্তুটার 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। তাহলে এটা হচ্ছে তার আদিবেগ ইউ ওয়ান। প্রথম বস্তুর বেগ ইউ ওয়ান ধরে নিছি। প্রথম বস্তুর ভর এম ওয়ান সমান সমান 25 কেজি ছিল মেবি, নাকি 20 ছিল। আচ্ছা যাই হোক, অঙ্ক বুঝলেই হবে আমাদের। তো বি হচ্ছে আরেকটা বস্তু যার ভর ছিল এম টু সমান সমান হচ্ছে 20 কেজি। আর এখানে আদিবেগটা শূন্য কেন? কারণ বিটা তো কোনো দিকে তীর চিহ্ন দেওয়া নাই যে যাচ্ছে কোনো জায়গায়, যাচ্ছে না তো। তাহলে এই বস্তুটা বি বস্তুর দিকে আসতেছে, তাহলে অবশ্যই এই বস্তুটা একটা না একটা সময় বি বস্তুকে কি করবে? ধাক্কা দিবে। তো এই ধাক্কা দেওয়ার পরিস্থিতিটা হচ্ছে এইটা। তো ধাক্কা খাওয়ার পর এখানে বলে দিছে আমাদের ক নাম্বার যে প্রশ্নে বলছে সেটা হচ্ছে মিলিত বস্তুর বেগ বের করো। তো প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে যে অবশ্যই বস্তুটা মিলিত হয়েছে, দ্যাটস ওয়াই মিলিত বস্তুর বেগ বের করতে বলছে। মিলিত হয়েছে বলতে কি বুঝাইলাম? এই যে সংঘর্ষ হইলো, দুইজন অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পরে এ আর বি বস্তু মিক্স হয়ে যে কোনো একদিক বরাবর চলতে থাকলো। আমি এদিক বরাবর তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম, আসলে যে এদিক বরাবর যাচ্ছে জানি না, বাট সম্ভাবনা তো এরকমই যে এই বস্তুটা এই বি বস্তুটাকে যদি ধাক্কা দেয় অবশ্যই এদিক বরাবরই যাবে। এর রাস্তায় আমি তীর চিহ্নটা ডান দিক বরাবরই দিলাম, যে ডান দিক বরাবরই আসলে চলতে থাকবে। আর মিলিত বস্তুর বেগ চাওয়া বলতে বোঝাচ্ছে দুইটা বস্তু একদম একসাথে লেগে গিয়ে চলতেছে। এইটা বোঝাচ্ছে এখানে, এটা আমাদের বুঝে নিতে হবে। দুইটা কিন্তু বাড়ি ঘর পর আলাদা হয়ে যায় নাই, একসাথে মিশে চলতেছে। তখন এটা ছিল আদিবেগ এ বস্তুর ইউ ওয়ান, বি বস্তুর আদিবেগ ছিল ইউ টু। এখন দুইটা বস্তু মিলিত হয়ে গেছে না, তাহলে দুজনের বস্তুর শেষ বেগ ভি একই হয়ে গেছে না? যেমন ওর যদি শেষ বেগ বলি ভি ওয়ান, ওর শেষ বেগ বলি ভি টু, দুজন তো একই স্পিডে চলবে কারণ দুজন তো মিলে আছে। দুজন মিলে তো এখন একটা বস্তু হয়ে গেছে। একটা বস্তু হয়ে গেছে, তাহলে একটা বস্তুর বেগ আমি বলতে পারি ভি। দুজন একই বেগে চলতেছে, একই বেগে চলতেছে। তার মানে ভি সমান সমান তার মানে আমি যে ভিটা বললাম, তাহলে প্রথম বস্তুর বেগ ভি ওয়ান সমানও ভি বলতে পারবো, দ্বিতীয় বস্তুর বেগ ভি টু সমানও ভি বলতে পারবো, কারণ দুজনের বেগ সেম হয়ে গেছে। আমি ভি ধরে নিছি। তাহলে মিলিত বস্তুর বেগ কিভাবে বের করে? এখানে অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে, এইটা আমাদের বুঝে নিতে হবে। প্রথমেই ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতাটা একটু খাটাই। কি ছিল? আদি ভরবেগের সমষ্টি এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 মুখস্থ হয়ে যাওয়ার কথা। শেষ ভরবেগের সমষ্টি সমান এম1 ভি1 প্লাস এম2 ভি2। তাহলে এখানে মানগুলো বসাই দিব। তাহলে এম1টা কত? এম1টা ছিল 25 কেজি, ইন্টু ইউ1টা কি? প্রথম বস্তুর আদিবেগ। প্রথম বস্তুর আদিবেগটা ইউ1টা আছে কত? 80 কিলোমিটার পার আওয়ার। এটাকে তো কিলোমিটার পার আওয়ারে আমরা অঙ্ক করতে পারবো না, আমরা সাধারণত অঙ্ক করব মিটার, কেজি, সেকেন্ডে। তাহলে কিলোমিটারকে মিটার নিতে হবে। তাহলে এটাকে সরাসরি মিটার পার সেকেন্ডে কিভাবে নেয় এটা আমরা একটু সরাসরি বলে দেই। 3.6 দ্বারা ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। ঘন্টাটা সেকেন্ড হয়ে যাবে, কিলোমিটারটা মিটার হয়ে যাবে। তাহলে 80 ভাগ হচ্ছে 3.6। এখান থেকে আসতেছে হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। এইটা আসতেছে হচ্ছে আমাদের প্রথম বস্তুর আদিবেগটা ভাঙায় নিলাম। তাহলে এম1টা বসাইছি প্রথম বস্তুর ভর, তাই প্রথম বস্তুর আদিবেগটা মাত্র বের করলাম 22.22। ওকে, প্লাস এম2 ভি2। এম2টা কি? দ্বিতীয় বস্তুর ভর 20 কেজি, 20। এম2 ইউ2, সরি আমি এখানে উচ্চারণ ভুল করছি, এখানে এম2 ইউ2। ইউ2টা কত? দ্বিতীয় বস্তুর আদিবেগটা শূন্য। দ্বিতীয় বস্তুর আদিবেগটা হচ্ছে আমাদের এখানে শূন্য, কারণ সেই স্থির অবস্থায় ছিল। ওকে, এম1 ভি1 প্লাস এম2 ভি2। এম1 ভি1 প্লাস এম2 ভি2। এখানে বলতে পারো ভাই এখানে তো আপনি প্লাস মাইনাস কোণের হিসাব করলেন না। কেন করলাম না জানো? কারণ হচ্ছে এখানে সবগুলা বেগ হচ্ছে একই দিকে, দ্যাটস ওয়াই। তো আমি তাও করলাম, মনে করো যে ডান দিক বরাবর প্লাস ধরে নিলাম, বাম দিক বরাবর নেগেটিভ ধরে নিলাম। এটা মনে করে করলাম এক্সট্রা ভাবে, কোনো সমস্যা নাই। প্রত্যেক ম্যাথেই করার ট্রাই করবা, তাহলে অভ্যাস হয়ে যাবে। প্লাস মাইনাস ভুল করা যাবে না এখানে। এটা মনে করো প্লাস ডান দিক বরাবর, বাম দিক বরাবর মনে করো হচ্ছে মাইনাস। তাহলে
এই যে প্রথম বস্তুর যে আদি বেগটা বের করলাম, প্রথম বস্তু কোন দিক বরাবর বেগে ছিল? ডান দিক বরাবর ছিল, তো ডান দিক বরাবর যেহেতু পজিটিভ ধরে নিছি, তাহলে এটার বেগ ধরবো পজিটিভ। তারপরে বি বস্তুর তো বেগ শূন্য, এটা পজিটিভ ধরলেই কি নেগেটিভ ধরলেই কি। আচ্ছা, তাহলে পজিটিভই নিয়েই তো আমরা অঙ্কটা করছি, এখানে তো পজিটিভই বসাইছি, দেখতেই পারতেছো। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা নেক্সট স্টেপে যাই। তো নেক্সট স্টেপে এখানে আমাদের M1 বসাতে হবে, V1 বসাতে হবে। কিন্তু আমাদের কাছে তো V1 V2 দুইটা সেম, V1 ও ভি, V2 ও ভি। বসাই তাহলে M1টা কত ছিল? M1টা ছিল 25, 25 ইন্টু V1 এর মান কত? V1 এর মান ছিল V প্লাস M2, M2টা কত? 20, V2 এর মান কত ছিল? V। ওকে, তাহলে আমাদের এখান থেকে ভিটা বের করাই টার্গেট। তাহলে এখান থেকে কত আসে? 25 গুণ 22.22 দিতে হবে। তাহলে 25 গুণ 22.22 কত আসে? এখানে আমি ক্যালকুলেটরে করতেছি, অবশ্যই করতেছি। তাহলে 555.5 প্লাস এখানে 20 শূন্য শূন্য সমান সমান, এখান থেকে যদি ভি কমন নাও তাহলে কত আসবে? 25 প্লাস 20। তাহলে ভি সমান সমান আসবে 555.5 ডিভাইড বাই হচ্ছে 25 আর 20 যোগ করলে কত হয়? 45। ওকে, তাহলে এটাকে 45 দ্বারা ভাগ করলেই পেয়ে যাব। ভাগ হচ্ছে 45। তাহলে এখানে যেটা আসতেছে 12.34 মিটার পার সেকেন্ড। অবশ্যই মিটার পার সেকেন্ডে আসবে, যেহেতু আমরা মিটারে বসাইছি সবকিছু। আচ্ছা, তাহলে এটা কি পাইলাম? মিলিত বেগ। তার মানে এটার ভিজুয়ালাইজেশনটা কেমন? একটা বস্তু এ, একটা বস্তু বি বস্তুর পেছন থেকে আসতেছিল, বি বস্তুটাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে দুইজন মিক্স হয়ে গেল, মিক্স হওয়ার পরে দুইজন 12.34 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে মিলিত বেগ, মিলিত অবস্থায় কিভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওকে, এটাই গত ক্লাসে আমি। ভাই হ্যাঁ বলো। প্রথম টুকিটা আবার বোঝা যায় প্রথম কোনটা? শুরুতে, শুরুতে বলতে আমার পয়েন্টটা বলো। মানে হচ্ছে V1 সমান সমান ভি ধরছেন, V2 সমান সমান ভি ধরছেন আচ্ছা এইখান আচ্ছা, থেকে। হ্যাঁ এই জিনিসটা দেখো, দুইজন এই যে অ্যাক্সিডেন্ট হইলো, এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও, রকিবুল আসছে মেবি। আচ্ছা রকিবুল, আমি এখনো সামনের পড়া আগাই নাই, গত ক্লাসের ম্যাথটাই তাড়াহুড়ো করে দেখাইছিলাম, ওইটাই দেখাইতেছি, তো দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই বস্তুটা এবং বি বস্তুটা অ্যাক্সিডেন্ট হয়েছে এতটুকু বুঝতে পারছি, কারণ এই যে এই বস্তুটা বি বস্তুর দিকেই তো আসতেছিল, এক সময় না এক সময় এই বস্তুটা বি বস্তুটাকে অবশ্যই আঘাত করছে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর কি কি ঘটতে পারে? কি কি ঘটতে পারে? যেমন এই বস্তুটা এদিক বরাবর চলে যেতে পারে, বি বস্তুটা এই বাড়ি খেয়ে এদিক বরাবর চলে যেতে পারে, অন্য বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এই বস্তুটা এদিক বরাবর চলে যেতে পারে, তারপর বি বস্তুটা আবারও তো ডিস্টার্ব করতেছে এটা, ধরো বি বস্তুটা এদিক বরাবর চলে যেতে পারে, দুইজন উল্টা পাল্টা যে কোনো জায়গায় চলে যাইতে পারে, দুইজন উল্টা পাল্টা যে কোনো জায়গায় চলে যেতে পারে। আচ্ছা একটু ওয়েট। তাহলে দুইজন উল্টা পাল্টা যে কোনো জায়গায় চলে যেতে পারে, কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নে চাইছে মিলিত বস্তুর বেগ। মিলিত বস্তুর বেগ বলতে বোঝাচ্ছে দুইটা বস্তু অবশ্যই অ্যাক্সিডেন্টের পর একসাথে মিলে চলবে, দুইটা বস্তু অবশ্যই অ্যাক্সিডেন্টের পর একসাথে মিলে চলবে। আচ্ছা, ধরে নিলাম যে দুইটা বস্তু আলাদাভাবে মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অ্যাক্সিডেন্টের পর দুইটা বস্তু আলাদা হয়ে যায়, একটা V1 বেগে যায় আর একটা V2 বেগে যায়। মানে প্রথম বস্তুর আদিবেগ কত ছিল? U1, শেষ বেগ V1। দ্বিতীয় বস্তুর আদিবেগ ছিল U2, দ্বিতীয় বস্তুর শেষ বেগ হচ্ছে V2। তাহলে দুজনের বেগ আলাদা আলাদা হয়ে যায়, এটা আমরা জানি। বাট এখানে বলছে মিলিত বস্তুর বেগ। তা মিলিত বস্তুর বেগ মানে কি? অবশ্যই দুইটা বস্তু অ্যাক্সিডেন্ট করার পর একসাথে মিলে গেছে। মানে ওই যদি মনে করো দুইটা বাইক অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পর কি হইলো, একটা বাইক আরেকটা বাইকের ভিতরে ঢুকে গেছে, একদম লেগে গেছে না দুইজন। তো দুইজন যখন একসাথে অ্যাক্সিডেন্ট করে চলতে থাকবে, তখন দুজনের স্পিড কি সেম হবে না? ধরো এটার স্পিড V1 ছিল, এটার স্পিড V2 ছিল, শেষ বেগ অ্যাক্সিডেন্ট করার এখানে মিলিত হইলো, মিলিত হওয়ার পর মনে করো দুজন মিলেই চলতেছে, মিলেই এই দিক বরাবর চলতেছে। তাহলে এই বস্তুর শেষ বেগ ছিল V1, এই বস্তুর শেষ বেগ ছিল V2। বাট এখন আমরা যেটা দেখতেছি দুজন তো মিলে চলতেছে, তো দুজন যখন একসাথে চলবে, একদম অ্যাটাচ হয়ে চলবে, তখন তো দুজনের স্পিড সেম, দুজনের স্পিড সেম, দুইটা তো একই বস্তু হয়ে গেছে, দুইজনের স্পিড সেম। দ্যাটস ওয়াই আমি ধরে নিছি যে দুজনের স্পিড সেম হয়ে গেছে, তাহলে ভি ধরে নেই।
তাহলে প্রথম বস্তুর বেগটাও মনে করো ভি হয়ে গেছে, দ্বিতীয় বস্তুর বেগটাও মনে করো ভি হয়ে গেছে। আমি যদি মান দিয়ে বুঝাই যে স্পিড মনে করো 10 হয়ে গেছে, তাহলে v1ও 10 হয়ে গেছে, v2ও 10 হয়ে গেছে। এই 10টাকে আমি ভি ধরে নিছি, এটা কি ক্লিয়ার হইছে? জি ভাই, শিওর নাকি? শিওর শিওর। মানে কথা হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট করার পর দুজন একদম মিলে গেছে, একদম মিলে যায়, ছ্যাঁচড়ায় ছ্যাঁচড়ায় মনে করো যাইতেছে, তাহলে দুজনের স্পিড তো সেম। ওকে, আপনি ভি ধরছেন এই জন্য একটু কঠিন লাগছিল, এই যে 10 ধরছেন তো এবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আমাদের মিলিত যখন বুঝতে বলে না, তখন এটার কাস্টমাইজ সূত্র আছে, সেটা আমি লিখে দিছি অলরেডি। সেটা কেমন সূত্রটা এরকম দেখাইতেছি, m1u1 প্লাস m2u2 সমান ভি কমন নিয়ে m1 প্লাস m2। এটাই হচ্ছে মিলিত বস্তুর বেগের সূত্র। আমি তারপরেও ভাঙায় আগে থেকে দেখাই দিছি। এই ভি এর পরিচয়টা লেখা আছে, তোমার খাতায় লেখা আছে, দেখবা এটা মিলিত বস্তুর বেগ। এটাই আমাদের এই অঙ্কে বের করতে বলছে। মিলিত বস্তুর বেগ। আচ্ছা ঠিক আছে, ওই কোনো কিছু ধরে নিলে আমারও অনেক সময় প্রবলেম হইতো এসএসসি লেভেলে। আচ্ছা, তাহলে এই ক নাম্বার অঙ্কটা পারবো ইনশাল্লাহ। এই ক নাম্বার অঙ্কটা প্রচুর পরিমাণে আসে, এমসিকিউ বলো, সৃজনশীল প্রশ্ন বলো, প্রচুর পরিমাণে আসে। এখানে যতগুলো প্রশ্ন আমি লিখছি সবগুলোই প্রচুর পরিমাণে আসে। একটা সৃজনশীলে তো 2টা করে প্রশ্ন থাকে, আমি এখানে 5টা প্রশ্ন মোটামুটি বানাইছি, 6টা। এই 6টা প্রশ্নই ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা, খ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কিনা। আচ্ছা, তাহলে উদ্দীপকটা আমরা একটু নিয়ে আসি। তাহলে আমাদের খ নাম্বার যেটা জিজ্ঞেস করছে, এই একটা উদ্দীপক ছিল, এই উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কিনা। তো এই উপরে যেটা লেখা আছে এটাও কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আসছে। তো ভরবেগের সংরক্ষণ সূত্র কি? এম ভাই ওয়ান, হ্যাঁ বলো। রকিবুল ক্লাস বাদ দিয়ে গ্রুপে মেসেজ দিচ্ছে, ক্লাসে নাই রকিবুল। ক্লাসে না থাকলে সমস্যা। আচ্ছা রকিবুল, তুমি কি ক্লাস করতেছো আদৌ? লেফট নিচে কেবল আসলো আবার। আচ্ছা আচ্ছা, সমস্যা না, এখন থেকে করলেও হবে। গতকালকে তো এই ম্যাথটা করাইছি, মানে গত ক্লাসে। আচ্ছা ঠিক আছে, বোরিং লাগলে আমাকে বলবা, আড্ডা দিব। আড্ডা দেওয়ার পর পরে 10 মিনিট আড্ডা দিয়ে আবার পড়লাম। বোরিং লাগলে আমাকে বলতে হবে। আচ্ছা, m1u1 প্লাস m2u2 দুইটা বস্তুর ক্ষেত্রে আদি ভরবেগের সমষ্টি হচ্ছে এইটা, যে আদি বেগ নিয়ে যে ভরবেগগুলো হয় সেগুলো হচ্ছে আদি ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি যদি সমান হয়, m1v1 প্লাস m2v2, তাহলেই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা মানে। ভরবেগের সংরক্ষণশীলতা মানে এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এটাই। তাহলে আমরা আলাদা আলাদা করে বের করে দেখব, এইটা একবার বের করব, পরে এটা একবার বের করব, দেখবো যে সেম আসে কিনা। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগেও করছি, হয়তো ভুলে গেছো। ওকে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে। তো আমরা প্রথমত দুইটা বস্তু ছিল, দুইটা বস্তুর আদি অবস্থা দেখতেছি। এই যে এই বস্তুটা এই দিক বরাবর চলতেছে, বি বস্তুটা সুন্দর মতো এখানে দাঁড়ায় ছিল। এখানে এই বস্তুটার স্পিড ছিল u1 80 কিলোমিটার পার আওয়ার, না এটাকে মিটার পার সেকেন্ডে নিয়েছিলাম, 22.22 মিটার পার সেকেন্ড। এটার ওজন ছিল 20 কেজি, আর এটার ওজন ছিল 25 কেজি। আমি একটা জিনিস ভুল করছি, আমি যে ক নাম্বার ম্যাথটা করছি এইখানে 25 কেজি দিয়ে করছি। অঙ্ক বুঝলেই হইলো, এখানে একটু ভুল করলে কোনো সমস্যা নাই। মানে আমি ওজন দুইটার ভিন্ন ভিন্ন ধরছি, অঙ্ক কিন্তু আমার নিজের বানানোই। মানে এই যে গত যে ম্যাথটা করছি, দেখো এই বস্তুটার ওজন ধরছি আমি হচ্ছে, দেখো এই বস্তুটার ওজন ধরছি 25 কেজি, আবার এদিকে বি বস্তুটার ওজন ধরছি 20 কেজি, বাট আমাদের উদ্দীপকে ছিল ভিন্ন। এটা 20 কেজি ছিল, এটা 25 কেজি ছিল। তা আমি উদ্দীপকের মতো না ধরে গত ম্যাথে যেমন করছি ওইভাবেই করি, নাহলে মিলবে না। তাহলে এই বস্তুটার ওজন হচ্ছে বা ভর হচ্ছে 25 কেজি, আর বি বস্তুটার ভর হচ্ছে 20 কেজি। আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 20। ওকে, তাহলে বি বস্তুটার আদি ভাই হ্যাঁ বলো, বলো। না ভাই, কিছু না কিছু না। লজ্জা পাওয়ার কিছু নাই, বলবা। তাহলে বি বস্তুটার স্থির অবস্থায় ছিল, তাহলে বি বস্তুর আদি বেগ সমান সমান হচ্ছে 0। এই যেখানে 2 দ্বারা কনফিউজড হবে না, 2 মানে হচ্ছে 2 নাম্বার বস্তু ধরে নিছি আমি, নাহলে তো বস্তু দুইটা মিলে যাবে। দুইটাকে ধরে যদি ইউ দ্বারা প্রকাশ করি, এটাকে ইউ দ্বারা লিখি, এটাও ইউ দ্বারা লিখি, তাহলে দুইটা ভাই মিলে গেল। হ্যাঁ বলো।
আপনার বিকাশ নাম্বার একটু বললেন তো। বিকাশ নাম্বার তো দেওয়া আছে, আপনার কাছে থেকে নাও। ও তো নাইয়া আবু চাইতাছে। আচ্ছা ক্লাস শেষ করি নি, ক্লাস শেষ করি। আচ্ছা, এ বস্তুটার আদিবেগ হচ্ছে এই যে দেওয়া আছে, এবং বি বস্তুটার স্থির অবস্থা ছিল, তাহলে বি বস্তুটার আদিবেগ হচ্ছে 0। এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, বি বস্তুটার আদিবেগ কি আদৌ 0 ছিল? আমি না পরবর্তী ম্যাথ করতে যাই দেখি প্যাচে ফেলে দিলাম তোমাদের। এটা তো এই যে 60 কিলোমিটার/আওয়ার দেওয়া ছিল, এটা মনে হয় পরবর্তী ম্যাথের জন্য দেওয়া ছিল। দেখো আমি গতকালকের ম্যাথ আজকে রিক্যাপ করতে গিয়ে অন্য একটা ম্যাথ করাই দিয়েছি, মানে অন্য একটা ম্যাথ বলতে অন্য ডাটা দিয়ে ম্যাথ করাই ফেলছি। এই প্রথম ম্যাথটা অন্য ডাটা দিয়ে, যেমন বি বস্তুটা আমি স্থির ধরে করছি এখানে, বাট এখানে দেওয়া ছিল 60 কিলোমিটার/আওয়ার। তো এটা আপাতত আমি কেটে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি যে 60 কিলোমিটার/আওয়ার, এটা বাদ আপাতত। ঠিক আছে, তো পরবর্তী ক্ষেত্র দেখতেছি। যেহেতু আজকে যেভাবে করছি ক নাম্বারটা, সেটা আদিবেগটাকে স্থির ধরে করছি বি বস্তুটাকে, বাট আমাদের উদ্দীপক ছিল বি বস্তুটার একটা গতি আছে, তো এটাকে বাদ দিয়ে করতেছি। প্যাচ লাগানো যাবে না কিন্তু, আমাকে জিজ্ঞেস করবা দরকার পড়লে। তাহলে এই বস্তুটার আদিবেগ হচ্ছে 22.22 মিটার/সেকেন্ড, এবং এইটার ভর হচ্ছে 25 কেজি। বি বস্তুটার আদিবেগ হচ্ছে 0 এবং ভর হচ্ছে 20 কেজি। এতটুকু বুঝতে পারছি। তাহলে প্রথম বস্তুটার আদি ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে m2। ওকে, এতটুকু ক্লিয়ার। এটা হচ্ছে আদি কন্ডিশন, এই কন্ডিশনটা হচ্ছে আমাদের আদি কন্ডিশন, এটা হচ্ছে আমাদের আদি অবস্থা। আচ্ছা, তাহলে শেষ অবস্থাটা কি? মাঝখানে একটা অবস্থা ছিল, মাঝখানে অবস্থাটা কি? দুইজন অ্যাক্সিডেন্ট করছে, দুজন অ্যাক্সিডেন্ট করছে, এটা হচ্ছে মিডল পজিশনের কথাবার্তা। অ্যাক্সিডেন্ট করার পরবর্তী ঘটনা কি? ঘটনাটা হচ্ছে দুটো অ্যাক্সিডেন্ট তো করছে করছে, দুজন মিলিত হয়ে এই দিক বরাবর চলতেছিল, দুইজন একসাথে মিলিত হয়ে এই দিক বরাবর চলতেছিল। সেটার একটা বেগ ছিল ভি, ভিটা আমরা গত ম্যাথে বের করছি মিলিত বস্তুর বেগ। অ্যাক্সিডেন্ট করার পর যে বেগটা হলো মিলিত বস্তুর বেগ, গত ম্যাথে বের করছি, কত আসছিল দেখি, 12.34 মিটার/সেকেন্ড। তাহলে আসছিল হচ্ছে 12.34 মিটার/সেকেন্ড। অ্যাক্সিডেন্ট করার পর তো তাদের তো আর মনে করো যে এখানে বলে নাই যে বাইকের পার্টস পাতি সব খুলে গেছে, ভর চেঞ্জ হয়ে গেছে, ভর তো চেঞ্জ হয় নাই। অ্যাক্সিডেন্ট করার পর ভর চেঞ্জ হয় না, তাহলে এ বস্তুর ভর ছিল কত? m1 ছিল, m1ই থাকবে। বি বস্তুর ভর m2 ছিল, m2ই থাকবে। অর্থাৎ 25 কেজি আর 20 কেজিই থাকবে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের শেষ অবস্থা। তাহলে আদি অবস্থা পেয়ে গেছি, শেষ অবস্থা পেয়ে গেছি। শেষ অবস্থা, আদি অবস্থা পেয়ে গেছি, শেষ অবস্থা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা খাটাই দিব। তাহলে আদি ভরবেগের সমষ্টিটা প্রথমে বের করি। আদি ভরবেগের সমষ্টি, ভাই হ্যাঁ বলো। পরীক্ষায় কি যে এরকম চিত্র টিত্র আঁকাইতে হবে নাকি? আচ্ছা, পরীক্ষায় যেভাবে করে, আমি যতটুকু চিত্র আঁকাইছি এতটুকু আঁকাইলে স্যারের জন্য বুঝতে খুবই সুবিধা হয়, এবং তুমি খুবই সুন্দরভাবে দিক বের করতে পারবে। আর এটা রাফলি আঁকাইবা, কলম দিয়ে দুইটা গোল্লা দিবা, শেষ তীর চিহ্ন দিবা, শেষ 5 সেকেন্ডের ভিতরে আঁকাই ফেলবা। বাট অঙ্কে আমরা যেভাবে করতাম ছোটবেলায়, মানে তোমাদের লেভেলে যখন থাকতাম এইভাবে লিখতাম। যদি দেখাই দিই, একটু একটু ডেমো দেখাই। সেটা হচ্ছে প্রথম বস্তুর বেগ বা প্রথম বস্তুর ভর m1 সমান 25 কেজি। এই যে উপর আগে একটা টাইটেল দিয়ে নিতাম যে দেওয়া আছে, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 20 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 20 কেজি। আবার হচ্ছে তাহলে প্রথম বস্তুর কি একটা ঝামেলা, প্রথম বস্তুর বেগ v1 সমান সমান হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ লিখতাম এখানে, মানে এইভাবে বাংলায় সবগুলো পরিচয় লিখতাম, লিখে পরে সূত্র খাটাই দিতাম সরাসরি, কোনো চিত্র টিত্র কিছু আঁকতাম না। তবে আমি সাজেস্ট করবো চিত্র আঁকাইবা প্লাস পরিচয় লিখে দিবা, কারণ তোমাদের অনেক পর্যাপ্ত সময় থাকে সৃজনশীলে, 30 মিনিট করে সময় পাবা প্রতি সৃজনশীলে, অনেক সময় কিন্তু। তো এইভাবে তোমরা পরিচয়গুলো লিখতে পারো। আচ্ছা, কিভাবে সৃজনশীল করবা সেটা ডেমো আমি দেখাবো। আমি এখানে অঙ্ক কিন্তু খুব রাফলি করি। রাফলি বলতে তোমাদের আমার অঙ্ক শেখানো উদ্দেশ্য, এমন না যে কিভাবে লিখবা কিভাবে স্যার দেখবে, ওইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ধরো যে ওইভাবে যদি আমি করি যে প্রথম বস্তুর ভর 25 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 20 কেজি, এভাবে যদি লিখি আমি তোমাদের ম্যাথ করাতে পারবো একটা।
আর ওই টাইমে যদি আমি এইভাবে রাফলি করি ম্যাথ করাতে পারবো 2-3টা। এর জন্য তোমাদের বেশি ম্যাথ করানোর উদ্দেশ্য আমার। আর কিভাবে লিখতে হবে সেগুলো আমি অবশ্যই পরীক্ষার আগে দিয়ে বেশিরভাগ বলবো, এখন না। আচ্ছা, তাহলে আদি ভরবেগের সমষ্টিটা বের করবো। হ্যাঁ বলো। পরীক্ষায় মানে আপনি এসএসসি পরীক্ষা যেভাবে দিছেন একদিন পুরো ডেমো ক্লাসটা করে দিয়ে, সেইটা কখন নিতে পারবো? যখন তোমার চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া থাকবে। এখন তো তুমি সবকিছুই অজানা। হ্যাঁ, সবকিছুই অজানা। সেটা হচ্ছে তোমার পরীক্ষার 3 মাস আগে, যখন আমাদের সিলেবাস একবার শেষ, তখন অনেক কিছু জানতে পারবা। আমাদের তো পড়া অনেক কিছুই বাকি। মনে করো আমার তো এখানে যে টাইপিং করা আছে সৃজনশীল গুলা 20-25টা করে, প্রতি অধ্যায়ের জন্য 30টা-40টা করে সৃজনশীল টাইপ করা আছে। আমি তোমাদের কিন্তু এখন সৃজনশীল করাচ্ছি না, পরীক্ষার জন্য পড়াচ্ছি না। আমি পড়াচ্ছি এখন তোমাদের বেসিক নলেজ, ভিত্তি, কাঠামো। তোমাদের রং টং পরে করা হবে। ধরো যে বিল্ডিং এর যে কলাম গুলা, ফাউন্ডেশন, সেটা করতেছি এখন। বুঝতেছো যে এটা এইভাবে থাকলে এইভাবে করা লাগে। বাট তোমাদের যে ঘরের যে কি বলে ডেকোরেশন গুলো আমরা পরে করব, এখন না। তাহলে আদি ভরবেগের সমষ্টি হচ্ছে m1u1 প্লাস m2u2। আমরা এইভাবে করতাম, এই যে বাংলায় লিখে। বাট আমি তোমাদের যদি এখন এখন তোমরা একটু বুঝবা কম, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি অত ভালো মতো লিখতেছি। নাহলে আমি কি লিখতাম এখানে, শুধু এটা লিখতাম পি ইনিশিয়াল, এটা লিখে এটা সমান সমান লিখে দিতাম, বাংলা লেখাটা লিখতাম না। ওইটা সামনে লিখবো, দেখবা সামনে যখন লিখবো তখন বুঝতে পারবে, বাট এখন বুঝতে পারবা না, এখন মাথার উপর দিয়ে যাবে। তাহলে আদি ভরবেগের সমষ্টি হচ্ছে m1u1 প্লাস m2u2। তাহলে m1টা কত? m1টা হচ্ছে প্রথম বস্তুর ভর কত, 25। u1টা কত? প্রথম বস্তুর আদিবেগ। প্রথম বস্তুটার আদিবেগ কত? 22.22 প্লাস m2u2। m2টা কত? দ্বিতীয় বস্তুর ভর 20 কেজি। u2টা কত? u2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ। দ্বিতীয় বস্তুর আদিবেগ তত শূন্য, তাহলে শূন্য বসাই দিই। তাহলে এখান থেকে এতটুকু তো শূন্য চলে আসবে, গুণ করে আছে শূন্যের সাথে। তাহলে 25 গুণ 22.22 কত আসতেছে আমাদের এখানে? আসতেছে হচ্ছে 555.5। এটার একক কি, মানে ভরবেগের এককটা কি? ভরবেগের সমষ্টি, ভরবেগের এককটা কি? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, এটা হচ্ছে ভরবেগের সমষ্টিটা বের করলাম। এটা আদি ভরবেগের সমষ্টি বের করছি। এখন আমাদের শেষ ভরবেগের সমষ্টি বের করা লাগবে। শেষ ভরবেগের সমষ্টি। ভাই একটু আছে। আচ্ছা আমি করে নিই, আমি উঠানোর সময় দিচ্ছি, একটু স্পেস রাখো, নাহলে ফ্লো নষ্ট হয়ে যাবে। শেষ ভরবেগের সমষ্টি সমান সমান হচ্ছে m1v1 প্লাস m2v2। তাহলে একটু যদি চিত্রর দিকে লক্ষ্য করি, এই যে শেষ অবস্থায় পাবো শেষ ভরবেগের সমষ্টি। তাহলে প্রথম বস্তুর ভর হচ্ছে 25 কেজি, স্পিড কত? 12.34। ওকে, তাহলে 25 ইন্টু 12.34 প্লাস m2টা কত? দ্বিতীয় বস্তুর ভর ছিল 20 কেজি, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত? এটাও 12.34, কারণ দুজন তো একসাথে মিক্স হয়ে চলতেছিল। তাহলে এটা বের করে দেখি কত আসে। 25 গুণ 12.34 যোগ 20 গুণ 12.34, তাহলে আসতেছে হচ্ছে আমাদের এখানে 555.3। সেম আসছে না? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে কি আসলো? আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি আসলো? সেম আসলো। তাহলে আমরা বলতে পারবো যে আদি ভরবেগের সমষ্টি সমান হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান, এই যে সমান দিয়ে প্রকাশ করলাম। সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতা মানে ভরবেগ সংরক্ষণশীল আছে, তার জন্য আগে যা ছিল সংঘর্ষের পর তাই আছে। তাহলে এতটুকু লিখলেই হবে। তাহলে আমি আগের পেজে যাচ্ছি, দ্রুত তুলবা অবশ্যই। পরীক্ষায় চিত্র যদি দাও তাহলে স্যার তোমাকে একটু এক্সট্রা প্রায়োরিটি দিয়ে খাতা দেখবে অবশ্যই, বোর্ডের খাতায়। কারণ চিত্র দিলে স্যার বুঝতে পারে যে তুমি বুঝে বুঝে অঙ্ক করছো। তুমি অবশ্যই দেখে লিখলে অবশ্যই চিত্র আঁকবা না, শুধু অঙ্ক করে আসবা, তাই না? তো যখন তুমি চিত্র আঁকাবা তখন স্যারের এক্সপ্রেশনটা একটু ভালো হবে, বা স্যারের
তোমার প্রতি এক্সপেকটেশন বেড়ে যাবে, ভাববে যে ছেলেটা ভালো পারে, দ্যাটস ওয়াই ও হচ্ছে চিত্র এঁকে নিজে বুঝে বুঝে করছে। কারণ বোর্ড পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দেখাদেখি করে লিখে, এই জন্য দিন শেষে বোর্ড পরীক্ষায় এ প্লাসের দাম একটু কম, স্বচ্ছতা কম এর জন্য। তবে আনফরচুনেটলি তোমাদের এক্সামের পরীক্ষার প্রশ্নও কঠিন হবে, প্লাস গার্ডও কঠিন হবে এসএসসি পরীক্ষায়। কারণ এখন আগের সরকার নেই, সরকার এখন দেশটা তোমাদের পরীক্ষার সময় ইনশাল্লাহ দেশটা মনে হয় আর্মিদের হাতেই থাকবে, তো ম্যাজিস্ট্রেট অনেক কড়াকড়ি হবে, অনেক বেশি কড়াকড়ি হবে, খাতা ছিঁড়েও ফেলতে পারে দেখাদেখি করলে। এটা কি করলেন? হ্যাঁ, খাতা ছিঁড়েও ফেলতে পারে, এক্সপেল করে দিতে পারে। তো রেকর্ডিং করলে কি হবে? এক্সপেল করে দিতে পারে, এক্সপেল করলে তোমার পরীক্ষা এসএসসি ওই বছরের জন্য বাদ, সামনের বছরে আবার দিতে হবে। ভাই আপনি ভয় দেখান কেন? হ্যাঁ হ্যাঁ, টাকা বলবা ওনাকে? আমাদের ভয় দেখান কেন? ও আচ্ছা, ভয় দেখানো কেন? ভয় দেখাইছি যাতে এখন থেকে পড়াশোনা করো, নাহলে মনে হবে দেখে দেখে লিখবো তাই। আর ভয় দেখানোর কথা না, এটা সিরিয়াস কথা। এটা আকিবের জন্য কোনো সমস্যা না, কারণ আকিব আগেই ভাবছিল যে ও ফেল করবে। না না, ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবা, সবাই সবার ভালো চাইবা। দিন শেষে কম্পিটিশন না নিজের সাথে হয়, তোমরা এই জিনিসটা পরে বুঝতে পারবা যে কম্পিটিশন না নিজের সাথে হয়, কম্পিটিশন অন্যের সাথে হয় না। আমরা স্কুল লাইফে থাকতে আমাদের যেটা ফিলিংস হইতো, আমার ফ্রেন্ড আমার চেয়ে বেশি পারবে, এই জিনিসটা সহ্য হইতো না, বা পরীক্ষা অনেক সময় দেখাইতাম না। তো এরকম ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে ছিল না এমনটা না, আমার মধ্যে ছিল যে মনে করো যে আমার একটা খুব ভালো ফ্রেন্ড, তোরে প্রত্যেক পরীক্ষায় দেখাইছি, লাস্ট একটা পরীক্ষায় কম দেখাইছি, কেন দেখাইছি নেই? কারণ রোল ওর আগে চলে যাবে আমার চেয়ে, এর জন্য। তো এগুলো স্কুল লাইফে চলে, কিন্তু দিন শেষে স্কুল লাইফে এগুলো চলে, তারপরে এটা আমাদের মেনে নিতে হয়, কারণ আমাদের পরিবারের এক্সপেকটেশন থাকে আমার ছেলেটার রোল বেশি থাকবে বা রোল ভালো থাকবে, মানে রোল উপরের দিকে থাকবে, এটা হচ্ছে আমাদের পরিবারের এক্সপেকটেশন। বাট দিন শেষে নিজের সাথে কম্পিটিশনটা বেশি, সবসময় নিজের সাথে কম্পিটিশন করবা, যে আজকে আমি 1 পেজ পড়ছি, আমার প্রচেষ্টা হচ্ছে গতকালকের 1 পেজের চেয়ে আজকে আমি বেশি পড়বো, এইটা হচ্ছে নিজের সাথে কম্পিটিশন। এই কম্পিটিশনটা যারা আছে সে ইনশাল্লাহ ভালো করবে। ওকে, এটা তুলছো ইনশাল্লাহ? ওকে, ইনশাল্লাহ বলতেছি সব কথা, এইটা তুলো। তাহলে এখানে কি কি করছি? আদি ক্ষেত্রে আদি ভরবেগের সমষ্টি বের করছি, এবং অ্যাক্সিডেন্টের পরে দ্বিতীয় ক্ষেত্রে শেষ ভরবেগের সমষ্টি বের করছি। দেখলাম দুইটা সেমই আসছে, একটা আসছে 555.3, পরেরটাও আসছে 555.3। তো কি বুঝলাম? ভরবেগ সংরক্ষণশীল আছে, আগে ভরবেগ যা ছিল এখন তাই আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা মানে। ভাই দশমিকের পরে সংখ্যার চেঞ্জ থাকলে কি কোনো সমস্যা? আর দশমিকের পরের সংখ্যা না লিখলে? না, চেঞ্জ থাকলে, যে 5 প্রথমটাতে 5 আসছে, এখানে 3 আসছে। ও আচ্ছা, এটা মানে চেঞ্জ থাকলে কোনো অসুবিধা নাই, এতটুকু কোনো অসুবিধা না। মেইন পার্টটা দেখবা যে কাছাকাছি কিনা। এটা আসার কারণ আছে, এটা আসার কারণ হচ্ছে এই যে আমি এখানে 12.34 যে নিছি, এটা তো ক্যালকুলেটর থেকে পুরোটা নিয়ে নেই। ক্যালকুলেটর তো এরকম আসতে পারতো 12.34 এরকম আসে অনেক সময় ক্যালকুলেটরে, তো আমরা তো মাত্র দুইটা নেই, ক্যালকুলেটরে তো 100 সংখ্যা আছে, ওটা তো আমরা লিখি না, দ্যাটস ওয়াই এখানে কম আসে, দ্যাটস ওয়াই এখানে কম আসে। আর অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসবা, ক্যালকুলেটর তোমরা চাপবা, যাতে আমার মিস্টেক হলে তোমরা বলতে পারো। আমার মিস্টেক হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা অঙ্ক বুঝছো কিনা, তোমরা ক্যালকুলেশন হচ্ছে করতে পারবা, যোগ বিয়োগ গুণ ভাগ সবাই করতে পারে, বাট অঙ্ক পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট, অঙ্ক পারতে হবে। আমাদের বল অধ্যায়টা শেষ হয়ে যেত, ঈদের গ্যাপের কারণে আর হইলো না, স্পিড কমে গেছে ঈদের পরে সবার। আর এরপরে কোন চ্যাপ্টার পড়বো এটা মনে হয় আজকে চাইলে শেষ করা যায়, যদি 2.5 ঘন্টা পড়ানো যায়। তোমরা যদি 2.5 ঘন্টা পড়ো তাহলে আজকে শেষ করে দিব। কয় ঘন্টা? ভয় পাইলা? শুনিনি ভাই। 2.5 ঘন্টা বলছি, 2.5। আব্রাম তো হার্ট অ্যাটাক করলো। থাক 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 ভাই, থাক ভাই, 20 মিনিট ক্লাস নিব ভাই, আপনি একটু বেঁচে ওঠেন। আচ্ছা, এটা তুলছো আশা করা যায়। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নে যাই, তোমরা বলো না শেষ করে, আলসেমির মতো বসে থাকো।
তাহলে আমরা অঙ্ক কি করছি, এইটা 25 কেজি ধরে করছি, এইটা 20 কেজি ধরে করছি, এর জন্য প্রবলেমটা হইছে আমাদের জায়গায় জায়গায়। ওকে, ভাই আকিব কি বলে একটু দেখেন চ্যাটে দাও। আচ্ছা দেখতেছি। সবারও তো তাই। ওয়েট করো, আকিবের নাক দিয়ে আর কিছুদিন পর নাক মুখ সব কান সব জায়গাতে নিঃশ্বাস বের হবে, আর কিছুদিন পর, বিশ্বাস করো না করো, যদি এখন থেকে শুরু না করো। আকিব বলে ওর নাক দিয়ে নিঃশ্বাস বের হয়, ও বলে বাঁচবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে ওকে, তাহলে গ নাম্বার প্রশ্ন শুরু করি, আমরা আগাইতে পারতেছি না। সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ কত? সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ, এখন হচ্ছে কাহিনী হচ্ছে ঘুরে গেছে। তো এটা দ্বারা কি বুঝতেছি যে সংঘর্ষ হইছে, সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুটার শেষে বেগ কত হয়েছে, সংঘর্ষ হওয়ার পর দুজন যে মিলিত হয়ে চলো ওই বেগটা তো আমরা বের করে ফেলছি, তাহলে শেষ বেগ তো ওইটাই হওয়ার কথা। কত আসছিল? 12.34 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ হইলো না, সংঘর্ষ হওয়ার পর প্রথম আর দ্বিতীয় বস্তু একদম মিলে গেল, মিলে যায় চলতে থাকলো। এই যে প্রথম প্রশ্ন মতে, ক নাম্বার প্রশ্ন মতে যে মিলিত বস্তুর বেগ যদি মিলে যায় তাহলে বস্তুর বেগ কত হবে সেটা বের করতে বলছিল। গ নাম্বার যেটা বলছে সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ কত হবে, ওইটাই তো হবে। মানে আমার কথা হচ্ছে দুইটা বস্তু অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পর দুজন মিক্স হয়ে চলতেছে, তাহলে দুজনের বস্তুর বেগ তো স্পিড তো সেম হয়ে গেল, একজন 10-এ চলে আরেকজন 10-এই চলবে, তাহলে ওইটা তো বের করছিলাম 12.34, তাহলে প্রথম বস্তুর শেষ বেগ তো 12.34 হবে, তাই না? কিন্তু না, এখানে ম্যাথটা এত ছোট না, ম্যাথটা আমি এখন বড় করব কিভাবে। এই যে এখানে 60 কিলোমিটার পার আওয়ার লিখছিলাম না, এখানে লেখো যে 60 কিলোমিটার পার আওয়ার, সেটা হচ্ছে এই দিক বরাবর। চিহ্নতে বুঝা দিলাম এই জিনিসটা, এই সাদা অংশটা উদ্দীপকটা চেঞ্জ হবে কত নাম্বার থেকে, এটা হচ্ছে গ নং থেকে। আর ক খ আলাদাভাবে করছি, গ নং হতে, গ নং থেকে চেঞ্জ, গ নং থেকে উদ্দীপকে এই নতুন জিনিসটা অ্যাড হবে যে বি বস্তু আর স্থির নাই। ক খ করছি কিভাবে, বি বস্তু স্থির ছিল, থেমেছিল, বাট এখন বি বস্তু আর স্থির নাই, 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এটা হচ্ছে গ নং থেকে শুরু হবে এই অংশটায়। ওকে, তাহলে আমরা এখন গ নংটা শুরু করি। তোমরা খাতায় একটু উদ্দীপকটা চেঞ্জ করে লিখো, নাহলে পরে কনফিউশনে পড়ে যাবা। ওকে, তাহলে ভাই চিত্র 1 আর চিত্র 2 দিলে একটু ভালো হতো। হ্যাঁ ভালো হইতো, এই যে আমি প্রথম প্রশ্নে যে মিস্টেক করলাম দ্যাটস ওয়াই এইভাবে হয়ে গেছে, তোমরা একাই রাখো ওইভাবে। তাহলে এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারের চিত্রটা কেমন, এটা হচ্ছে একটা এই বস্তু ছিল, এটা কত বেগে চলতেছিল, আর একটা আদিবেগ ছিল u1 80 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিছিলাম, আসছিল 22.22 মিটার পার সেকেন্ড। আর একটা ভর ছিল m1, সেটা হচ্ছে 25 কেজি। তারপরে এখানে একটা বি বস্তু ছিল, বি বস্তুটার স্পিড এই দিক বরাবর হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ভাই 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 মাইক অফ করেন ভাই, ভাই প্লিজ, ভাই প্লিজ। এইটা হচ্ছে ইউ2, যখন কথা বলবো তখন মাইকটা অফ অন রাখবা, পরে হচ্ছে অফ করে দিবা কথা শেষে। আচ্ছা ঠিক আছে, তাহলে বি বস্তুটা এই দিক বরাবর গতিশীল u2 আদি বেগে, সেটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো বি বস্তুর একটা ভর ছিল m2 সমান সমান হচ্ছে 20 কেজি। ওকে, কিলোমিটার পার আওয়ারে তো অঙ্ক করি না, তাহলে এটাকে 60কে 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 60 ভাগ 3.6, 15 আসার কথা না, 16 আসছে, 16.67 ms ইনভার্স 1, এইটা আসলো। তাহলে কি বলছে আমাদের, আমাদের বলছে সংঘর্ষের পরে সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ কত? তো প্রথমে এইভাবে লিখবা, প্রথমে এইভাবে লিখবা যে দেওয়া আছে, এই যে সৃজনশীল কিভাবে করবো এইভাবে লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 সমান সমান হচ্ছে 25 কেজি। তারপরে দ্বিতীয় বস্তুর ভর ডট ডট দিবা না অবশ্যই পরীক্ষায়,
ডট ডট দিয়ে লেখা যাবে না এই ক্ষেত্রে। m2 সমান সমান হচ্ছে 20 কেজি। তারপর হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ u1 সমান সমান হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। তারপরে দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 সমান সমান হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। আমাদের বলছে প্রথম বস্তুর শেষ বেগ বের করো সংঘর্ষের পরে। এখন আর কিন্তু মিলিত নাই, মানে এখন এই যে দুজন যে এদিক বরাবর চলতেছে, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না, এটা বলো তো দেখি। অ্যাক্সিডেন্ট কি হবে নাকি হবে না? আগে তো বি বস্তু থাইমা ছিল, বি বস্তুর পেছন থেকে এই বস্তুটা আইসা অ্যাক্সিডেন্ট ঘটাইছে। তো এখন কি অ্যাক্সিডেন্ট ঘটবে? এখন তো বি বস্তুও চলমান, বি বস্তু 16.67 বেগে চলমান। বলো অ্যাক্সিডেন্ট কি হবে নাকি হবে না, এটা আগে বলো দ্রুত। আরে হ না একটা তো বলবা। হইবো ভাই হইবো। কি জন্য হইব বলো? অমনি ভাই। এটা একটা বললা, এটা একটা যুক্তি হইলো? আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। এই যে বি বস্তুটা হ্যাঁ বি বস্তুটা হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড স্পিডে চলেছিল, আর এই বস্তুটা হচ্ছে 22.22। তাহলে এই বস্তুর স্পিড কি বেশি? এই বস্তুর স্পিডটা বেশি। তাহলে এই বস্তু এক সময় না এক সময় গিয়ে বি বস্তুকে ধরে ফেলবে এবং বি বস্তুকে সাথে অ্যাক্সিডেন্ট করবে। মানে এই বস্তুটা এক সময় না এক সময় বি বস্তুটাকে তো ধরতে পারবেই, কারণ এই বস্তুর স্পিডটা বেশি। এক সময় না এক সময় তো ধরবেই, তো ধরার পরে কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটার পর এখন আর তারা মিলিত অবস্থায় নাই। এই যে মানে এই যে এখানে অ্যাক্সিডেন্ট হইলো অ্যাক্সিডেন্ট এ আর বি, এখন আর তারা মিলিত অবস্থায় নাই। এখন তারা কি হয়ে গেছে? দুইজন আলাদা হয়ে গেছে, দুইজন আলাদা হয়ে গেছে। এখন আলাদা হয়ে এ বস্তু এদিক বরাবর যাইতে পারে, বি বস্তু এদিক বরাবর যাইতে পারে। কে কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা জানি না, তবে আমরা বুঝতে পারবো যে কে কোন দিকে যাবে, অঙ্ক করে বুঝতে পারবো। তাহলে যে কোনো না যে কোনো দিকে যাবে। আমি দিক তীর চিহ্ন এখনই দিচ্ছি না, একটু পরে দিচ্ছি। আমি নোটবোর্ডটা চেঞ্জ করতে চাচ্ছি না, এই নোটবোর্ডটা মানে এতগুলা পিডিএফ নিলে না ল্যাগই ফিল করে। কারণ একটু আগে একজনকে পড়াইছি, ওইখানে পিডিএফ এর পেজ ছিল 150, মানে এমসিকিউটা করাইছি 150 এমসিকিউ করাইছি নৈবিত্তিক যেটা, তো ওইখানেও ল্যাগ দিছে। তো এর কারণে হচ্ছে এই জিনিসটা সমস্যা। এটা ভালোই। আচ্ছা তাও সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এ বস্তু এবং বি বস্তু কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। আগের বার যেমন ক নাম্বারে করলাম যে অ্যাক্সিডেন্ট হইলো, দুজন বস্তু মিলিত হয়ে গেল, মিক্স হয়ে গেল। এখন আর তা না, এখন দুজন আলাদা হয়ে গেছে। এখন আলাদা হয়ে কে কোন দিকে যাবে জানি না, কিন্তু স্পিড চেঞ্জ হয়ে গেছে। একটা V1 আর একটা হচ্ছে V2। দুজন যখন মিলিত হয়ে চলতেছিল তখন তো তাদের স্পিড সেম ছিল, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। এখন দুজন আলাদা হয়ে গেছে, তাহলে একজনের বেগ একরকম হয়েছে আর একজনের বেগ আর একরকম হয়ে গেছে। তাহলে এই কোন দিকে গেছে সেটা আমরা বুঝতে পারবো। আমরা ডান দিককে ধরে নিলাম পজিটিভ, বাম দিককে ধরে নিলাম নেগেটিভ। ওকে, তাহলে প্রথম বস্তুর বেগ, প্রথম বস্তুর শেষ বেগ, এইটাই আমরা বের করবো। সেটা হচ্ছে V1, প্রথম বস্তুর শেষ বেগ V1 সমান সমান হচ্ছে হোয়াট, এইটাই আমরা হচ্ছে বের করব। তাহলে এই যে সিকিউতে আমরা এইভাবে লিখবো, সিকিউতে আমরা এইভাবে লিখবো, মানে বোর্ড প্রশ্নে বা স্কুলের পরীক্ষায় আমরা এইভাবে লিখবো। দেওয়া আছে দিয়ে ডান, না ডট ডট দিও না, তাহলে অসৌন্দর্য দেখায়, সময় থাকবে অনেক, কারণ অঙ্কগুলো তো ছোট। একটা 30 মিনিট থাকবে এক একটা সৃজনশীল, তোমার লাগবে 10 মিনিট যদি পারো আর কি। আচ্ছা তাহলে এখন কি করব? আমরা মানগুলো বসাই দিই। মানগুলো বসানোর আগে আমরা আগে মাইনাস প্লাস গুলো অ্যানালাইসিস করি। দেখো এই বস্তুটা কোন দিকে যাচ্ছে? ডান দিক বরাবর, তাহলে এই বস্তুর আদিবেগ কত? পজিটিভ। বি বস্তুটাও যাচ্ছে ডান দিক বরাবর, এই যে, তাহলে বি বস্তুর আদিবেগ পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। ওকে, তাহলে এখন দেখি এ আর বি কে কোন দিকে যাবে, এটা আমরা বের করতে পারবো কিন্তু। হ্যাঁ, তো আগে বের করি যে প্রথম বস্তু সংঘর্ষের পরে, অ্যাক্সিডেন্টের পরে প্রথম বস্তুর শেষ বেগ কত হয়, মানে V1টা কত হয় সেটা বের করব। এইটার জন্য সবচেয়ে বড় সূত্র আমরা শিখছিলাম V1, তোমাদের মনে পড়ে কিনা? আমি যদি একটু দেখাই নিয়ে আসি তোমাদের। না একটু সাজায় লিখতে হবে আমাকে, অনেক জঘন্য অবস্থা বোর্ডের। এই যে দুইটা সূত্র, অ্যাক্সিডেন্টের পর দুইটা বস্তু আলাদা হয়ে গেছে, একটা V1 একটা V2 বেগে চলতেছে, সেই V1 V2 বের করার এই যে সূত্র, বিশাল সূত্র না? এই সূত্র মনে রাখতে গেলে অনেক কষ্ট হবে।
তোমাদের আমি বলে দিছিলাম যে কিভাবে মনে রাখবা, যদিও এটা ভ্যালিড মেথড না, বাট কিছু করার নাই, আমাদের দিন শেষে যেভাবে পারি মনে রাখতে হবে, যেভাবে পারি আমাদের মনে রাখা লাগবে। তাহলে প্রথম বস্তু শেষ বেগের সূত্রটা দেখতেই পাচ্ছ, দ্বিতীয় বস্তু শেষ বেগের সূত্রটাও দেখতে পাচ্ছ। তো এইগুলো হচ্ছে আমরা এখন খাটাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন সূত্র খাটাই। আমাদের সূত্র, প্রথম বস্তুর শেষ বেগ v1 সমান সমান দুইটা দাগ দিব এভাবে, এভাবে নিচে লিখবো m1 প্লাস m2 দুইটা বস্তুর ভরের যোগফল, প্লাস নিচে লিখবো m1 প্লাস m2। যেহেতু আমাদের এখানে v1 বের করতে বলছে, তাহলে m1 মাইনাস m2 দিব। v1 বলছে, তাহলে এই যে m1 টাকে দিলাম, m1 মাইনাস m2। সাথে গুণ দিব হচ্ছে v1 যেহেতু, তাহলে এখানে u1 গুণ দিব, মানে 1 এর প্রায়োরিটি বেশি এখানে। u1 লিখে ফেলছি, u2 টা লিখতে হবে। তাহলে u2 কিভাবে লিখবো, এখানে u2 লিখলাম, u2 একা থাকতে পারে না, তাই এখানে লিখবো 2m2, দুইটা m2 এখানে গুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রথম বস্তু শেষ বেগ নির্ণয় করার সূত্র। এখানে আমরা মান বসাই দিব, আমাদের ক্যালকুলেশন করব, তারপর হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আছে m1 মাইনাস m2, m1 টা কত 25 কেজি, তাহলে 25 মাইনাস m2 টা কত 20 ইন্টু প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগটা কত 22.22, 22.22। নিচে হচ্ছে ভর দুইটার যোগফল, ভর দুইটার যোগফল কত 25 যোগ 20, 25 যোগ 20 প্লাস 2m2 u2, 2 দ্বিতীয় বস্তুর ভর কত 20, দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ কত 16.67। নিচে হচ্ছে দুইটা বস্তুর ভরের যোগফল 25 প্লাস 20। তো এইটা ক্যালকুলেশন করে সরাসরি বসাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। এটা ক্যালকুলেশন করে সরাসরি বসাই দিব, সরাসরি করি। তাহলে উপরে হচ্ছে 5 গুণ 22.22 ডিভাইডেড বাই 45 প্লাস উপরে হচ্ছে 2 ইন্টু 20 ইন্টু 16.67 ডিভাইড বাই কত 45। তো এখান থেকে যেটা আসতেছে হচ্ছে 17.28, 17.28, এটাকে লিখতে পারো 17.29 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ পেয়ে গেছি, কত আসছে পজিটিভ আসছে এটা। তাহলে তার মানে কি সে ডান দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ এই দিক বরাবরই যাচ্ছে অ্যাক্সিডেন্টের পরে, কারণ v1টা কি আসছে পজিটিভ আসছে। এই যে দিক বুঝে ফেললাম, দিক বুঝে ফেললাম, কারণ ডান দিককে আমি পজিটিভ ধরে নিয়েছিলাম, বেগও আসছে পজিটিভ, তাহলে দিক আমি বুঝে ফেললাম। তাহলে দেখো এটার প্রবলেম হয় কিনা, আর এটা তুলে আমাকে জানাও শীঘ্রই। বাইক তো আছে দাঁড়ান। আচ্ছা দাঁড়াইছি, বসেছিলাম দাঁড়াই। ওকে, কখন বসবো বইলো, ভাই বসে কখন বসবো একটু বইলো। এখনই বসেন ভাই, দাঁড়ান লাগবে না। আমি দাঁড়াই নাই। শেষ খতম। ভাই এখন একটু বুঝাই দেন, হলুদ কালারের একটু। এই হলুদ কালারের অংশ, জি আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, এই অংশটা শুধু সূত্র খাটাইছে, এই সূত্রটা মনে রাখা তোমাদের জন্য একটু কষ্ট, আমি বুঝতেছি। যেটা এটা হচ্ছে সূত্র, এই অংশটা হচ্ছে ফর্মুলা। ধরো যে মুয়াজ গাড়ি চালাচ্ছে, পিছন দিয়ে আবরামও গাড়ি চালাচ্ছে, পিছন দিয়ে আবরাম আইসা কি করলো মুয়াজের সাথে অ্যাক্সিডেন্ট ঘটাইলো, তখন দুইজনের স্পিড চেঞ্জ হয়ে যাবে, বেগ চেঞ্জ হয়ে যাবে, বেগ চেঞ্জ হয়ে যাওয়ার পর আবরামের বেগ কত হবে, মুয়াজের বেগ কত হবে, সেই সূত্রগুলো আমরা শিখছিলাম। তো এখানে অ্যাক্সিডেন্টের পর বলছে প্রথম বস্তুর বেগ কত হবে, সেইটাই এই যে ফর্মুলা, এই ফর্মুলা মুখস্থ করা লাগবে। দেখো সব মান দেওয়া আছে, শুধু ফর্মুলাটা না পারলেই অঙ্ক পারতেছি না, এরকম হচ্ছে। এই ফর্মুলা মুখস্থ করা লাগবে, এবং এই ফর্মুলা থেকে ম্যাথ অত বেশি আসে না, বাট আমাদের শিখতে হবে। তাহলে কি করছি, ফর্মুলা কিভাবে লিখছি, নিচে হচ্ছে দুইটা বস্তুর ভরের যোগফল, এখানেও ভরের যোগফল, পর এখানে কি, যেহেতু v1, যেহেতু v1, আচ্ছা ওয়েট, যেহেতু v1 তাই আমরা 1 কে প্রায়োরিটি দিছি। 1 কে প্রায়োরিটি মানে কি,
M1 মাইনাস ভাই এক মিনিট ভাই, হ্যাঁ বলো। মোবাইলটা ফেটে যাচ্ছে আবার একটু কি। মোবাইল ফেটে যাচ্ছে গরমে? গরমে না, ল্যাগ করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর মোবাইল যে ভাই চলে এটাই বেশি। হুম। আমার ওই সময় সিম্ফনি ফোন ছিল, আমার ছিল না, আম্মুর ছিল সিম্ফনি। বুঝতেছো কত ব্যাকডেটেড ছিলাম? হুম। আচ্ছা মোটামুটি স্টেবল হইছে। ও গেছে গা। আচ্ছা আসুক, ততক্ষণে আমরা একটু রেস্ট নিয়ে নেই। ব্যাস আন্দোলনে যান নাই? কিছুটা, পুরোপুরি না। আহ, অনেক দূরের পথ, কিরকম লোক হচ্ছিল? অনেক দূরের পথ তো, ধরো যে আমি যদি বেশি দূর যাইতাম তাহলে হচ্ছে মনে করো যে আসতে পারতাম না, তো পড়াইতে পারতাম না আর, কারণ হাইটে আসতে হচ্ছে সবার। কোনো গাড়ি চলতেছিল না, প্রায় 12 কিলোমিটার হেঁটে আসা লাগতো। কিরকম লোক হচ্ছিল? অনেক অনেক, লাখ লাখ। বাবারে। তোমরা আন্দোলনের টাইমে দেখছিল না, আন্দোলনের টাইমে ঢাকায় যেমন মানুষ ছিল সেম পরিমাণ মানুষ। এই ভান্না দিয়ে দুইটা চলে গেছিল। ও আচ্ছা, পান্না থেকে তো আর ঢাকায় আসেনি। এই মৌচাক হ্যাঁ এতুরি। হ্যাঁ, মৌচাক যথেষ্ট করছে, যতটুকু করার প্রয়োজন ততটুকুই হয়েছে। রকিবুলের কি অবস্থা? রকিবুল কি ডিপ্রেশনে নাকি? এই 300 খরচ দিনের ময়দানে যাইবো। কি বললা কিছুই বুঝলাম না, কম বলের নিচে নাকি তুমি? রকেবল টেনশন আছে কবে যুদ্ধে যাইবো। ও আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি ভাই, হেলিকপ্টারের নয়েজ আসে। আচ্ছা হেলিকপ্টারের নয়েজ কেন আসে জানো? এটা হচ্ছে আমি ফ্যান চালাইছি, আমি এতদিন তো ফ্যান ইউজ করতাম না। নাকি অন্য কিছু বলছো? ভাই আপনার ভাই না, আপনার যে রকিবুলের আসে ফ্যানের এলো। সাউন্ড। আমার সাউন্ড কি আসে আদৌ? মানে নয়েজ আসে? না, না ও আচ্ছা না আপনারটা না না, না। রকিবুলেরটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না আসাটা তো স্বাভাবিক, আসলে আমি হেডফোনটা ফেরত দিয়ে আসতে হইতো আর কি। আচ্ছা আমি আরেকটা লিংক দিচ্ছি, এটা শেষ হয়ে যাবে 7 মিনিট পরে, আরেকটা লিংক দিচ্ছি, আরো 30 মিনিট পড়া লাগবে আমাদের। কষ্ট করো ভাই, কষ্ট না করলে কেষ্ট মিলবে না।